এই রৌদ্রোত্তপ্ত প্রহরে এইচএসসি 26 বাংলা প্রথম পত্র তোমাদের জন্য আমার খুব প্রিয় একজন কবি আল মাহমুদের একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা, এটা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, এবং আমি নিজেও ভালো আছি। আবার মাঝে মাঝে মনে হয় যে এই গরমের মধ্য দিয়ে ঢাকা শহরে আসলে সার্ভাইভ করাটাই কঠিন হয়ে পড়ে, তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করি। আর ঢাকা শহরটা প্রতিনিয়ত যেন একটু একটু করে মনে হয় একটা মৃত্যুপুরী হয়ে যাচ্ছে। মানে কেমন অদ্ভুত একটা শহর এই ঢাকা শহর। তারপরে এখানে জন্মেছি, এখানে জীবনের বড় একটা সময় কাটিয়েছি, ভালোই লাগে। শ্রীমঙ্গলে অনেক বৃষ্টি একজন বলল, ঢাকায় অনেক বৃষ্টি হোক তাহলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আচ্ছা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা। সো যেহেতু আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, আজকের ক্লাসটাও অন্য আর অনেক দিনের ক্লাসের মতো খুব একটা বড় হবে না। আজকের ক্লাসটা খুব ছোট একটা ক্লাস হবে। এই কবিতাটা কিন্তু খুব নতুন অ্যাড করেছে। এই কবিতাটা তুমি কোনো ভিডিও টিডিও খুব একটা দেখতে পাবা না ইউটিউবে। মানে আমাদের যেমন অনেকের একটা এরকম টেন্ডেন্সি থাকে যে শিখতে ভর্তি হইলো, আচ্ছা ইউটিউবে একটা ভিডিও টিডিও দেখা বা গুগলে সার্চ করে শিখে ফেলবো না। কিন্তু আমরা তো শিখতে আমাদের বাবা মায়ের টাকা দিয়ে ভর্তি হয়েছি। তো যেহেতু আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমাদের শিক্ষক থেকে ফুল সার্ভিসটা নিয়ে নেওয়াটা দায়িত্ব। কারণ এই টাকাটা তোমার হালাল করে নিতে হবে, শিক্ষককে তো আমি টাকাটা দিয়েছি। তো তোমাদের সবার প্রতি একটাই আমার কথা, তোমরা লাইভ ক্লাস করবা। ক্লাস বেশি একটা জমাবা না। তোমাদের অনেকেই আমাকে এটা বলো এইচএসসি 26 এর, যে তোমরা ক্লাস জমাতে জমাতে এখন একটু দিশেহারা অনুভব করছো। কারণ ভেবেছো কালকে করবা, পরশু করবে, এমনি এত ক্লাস জমছে, এখন বুঝতে পারতেছো না। এই সমস্যাটা অনেকেরই হয়, অনলাইনে এটা অনেক বেশি হয়। এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো টাইমলি পড়া। আর যাদের অনেক জমে গেছে তাদের এখন গুরুত্বপূর্ণ যেগুলো সেই ক্লাসগুলোই মোস্টলি দেখা, সব ক্লাস দেখার মতো এখন আর সময় নেই। আর একবার যখন ক্লাস জমিয়ে ফেলা হয় তখন আর এইটা সম্ভব না যে আগের সব দেখে আবার নতুন, না, নতুনগুলো চলতে থাকবে, আগেরগুলো তুমি অল্প 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 করে দেখতে থাকবে। এনিওয়ে, সিলেটে সারাদিন ধরে নাসির বলল প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার রাতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ট্রেনে করে। তো শনিবার ভোরে আমি থাকবো সিলেটে। আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে রোজ ভিউ কনভেনশন সেন্টারে। আমি আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি কখনো যাইনি ওখানে। সো শুক্রবার শনিবার দুপুরে থাকবো সিলেটে, আবার বিকেল 4টার দিকে ট্রেনে করে রওনা দিয়ে দিব। কারণ রবিবারে আবার তোমাদের সাথে আমার ক্লাস আছে। এনিওয়ে, আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমি ক্লাসে। এবং ক্লাসটা শুরু করার আগে সবসময় যেটা বলি এখনো সেটা বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা আমরা পড়বো, অসম্ভব সুন্দর একটা কবিতা। এই কবিতার মধ্যে তোমরা অনেকে নিজেকেও খুঁজে পাবা। তোমরা অনেকে নিজেকেও খুঁজে পাবা। কবিতাটা পড়ি, পড়াতে পড়াতে গেলে তখন তোমার মনে হবে যে ওই যে বালকটার কথা বলছি ওটা বোধহয় আমি। আমি এরকম করি মাঝে মধ্যে, আমার বাবা মা হাজারবার বলার পরে। তো তোমাদের যদি ঘুম আসে তাহলে চোখে মুখে পানি দিয়ে নিবা, কিন্তু ঘুমাতে ঘুমাতে তোমরা ক্লাস করবা না। আজকে আমি তোমাদেরকে একদম একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যে এই যে তোমাদের পর্দার পেছনে যারা কাজ করে, যেই ভাইয়ারা, তারা কিন্তু টিচার এখানে যতটুকু ইফোর্ট দেয় টিচারের চেয়ে আরো কম না, কোনো কোনো সময় আরো বেশি ইফোর্ট তারা দিয়ে থাকে। যদিও বা তোমরা দেখো না, কিন্তু তারা হচ্ছে নিভৃতে তোমাদের জন্য কাজ করে থাকে। তো আজকের ক্লাসটাও যে শুরু করেছে রবিনের কথা আমি মাঝে মধ্যেই ক্লাসের সময় বলি যে রবিন রবিন ডাক দিই। তো রবিন গত কয়েকদিন আগে সিএনজি দিয়ে যাওয়ার সময় বাসায়, সিএনজি ওয়ালা যিনি সিএনজি চালাচ্ছিলেন উনি অনেক বয়স্ক মানুষ ছিলেন, এবং অবশ্যই তিনি, এটা বয়স্ক মানুষের কাছে যাই হোক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, তিনি সিএনজি চালাতে চালাতে তিনি ঘুমিয়ে গেছেন এবং একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং সেই অ্যাক্সিডেন্টের শিকারটা সবচেয়ে বড় রবিনের, মানে এই এই জায়গায় দিয়ে ভয়ঙ্কর রকম একটা অবস্থা গেছে, ধরো হাড্ডি টাড্ডি। তাহলে এবং একই সাথে সিএনজিতে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর, মানে আমাদের অর্ণব শাহেদ, ও ছিল। তো দুইজনেই কিন্তু একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে গেল, কিন্তু অর্ণবের মানে বিপদটা কম হয়েছে, মেইনলি রবিনের সমস্যা হয়েছে। রবিন হচ্ছে অনেক ব্যথা পেয়েছে, এবং ব্যথাটা ভালো রকম জখম করেছে তাকে। তো এই যে দেখো, সে সিএনজিটা চালাতে চালাতে ঘুমায় গেল। এখন তাইলে তার এই সিএনজি চালানোটা লাভটা কি হইল? সিএনজি চালায় সে তার নিজের গাড়িটাও তো ধরো অনেক জখম হয়েছে। ওই লোক 70 বছরের মতো বয়সে নিজেও ব্যথা পাইছে, আবার সে নিজে একটা মানুষের অনেক ক্ষতি করছে রবিনের। তো উনার এই সিএনজি চালানোটা তো আলটিমেটলি উনার কাছে লাভ বয়ে আনবে না, লস বয়ে আনবে। কারণ যেই টাকা উনি ভাড়া পাইছে ধরলাম ওই ট্রিপটা মেরে, উনি তো এর চেয়ে অনেক বেশি টাকা যাবে ওনার সিএনজিটা মেরামত করতে, সিএনজিটা সংস্কার আর মেরামত করতে। তো আমরা যখন একটা কিছুতে ফোকাস দেই না, তখন সেই কাজটা করার চেয়ে না করা ভালো। আমরা একটা কথা বলি না যে টাইম ইজ মানি, এটা হচ্ছে মিথ্যা কথা।
যে টাইম ইজ মানি, মানে যে হ্যাঁ মানে সময় আর টাকা, মানে সময় মানেই হচ্ছে ধরো এটা টাকার মতো মূল্যবান না। টাকা তো রিনিউয়েবল। আজকে আমার পকেটে টাকা নেই, আবার আমি তো কালকে ওই টাকাটা উপার্জন করতে পারি। কিন্তু এই যে আজকে বিকেল 4টা বেজে 53 বা 55 মিনিট, এই সময়টা আমার জীবনে একবারই, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে দিয়ে দিলা, গন। এই আজকের অগাস্টের 3 তারিখের বিকেল 4টা 55 মিনিট, এটা আর কখনো ফিরিয়ে আনা যাবে না। এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম। তেমনি সময়েরও কোনো মূল্য থাকে না যদি সময়টাকে আমরা ফোকাস না দিই। সেটা যেমন সিএনজি চালানোর সময়, আজ হয়তো রবিনের অল্পের উপর দিয়ে গেছে, অনেকের হয়তো প্রাণ চলে যেতে পারতো। আবার যদি তুমি পড়াশোনা করছো, সেই পড়াশোনা কোনো কাজে আসবে না যদি তুমি আলটিমেটলি ফোকাস না দাও। যেমন অনেকেই প্রশ্নটা করে যে ভাইয়া কত ঘন্টা পড়বো। প্রথমত এটা যেটা ফালতু কথা, কত ঘন্টা পড়বা? তুমি ফোকাস দিয়ে তোমার কাছে মনে হয় যতটুকু পড়লে তোমার জন্য কাজে দেয় তুমি ততটুকুই পড়বা। মাঝে মধ্যে একটু তুমি হোয়াটসঅ্যাপ একটু চালাইলা, একটু মেসেঞ্জার চালাইলা, তাহলে তো আসলে ওই পড়াশোনার কোনো প্রয়োজন নাই তোমার। তাহলে তুমি ওইভাবে 8 ঘন্টা পড়ো আর 12 ঘন্টা পড়ো, কোনো লাভ নাই। ঠিক আছে? সো আমরা আর কথা বাড়াবো না, চলে যাবো আমরা আমাদের আজকের কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তনের লজ্জা পড়ানোর আগে আল মাহমুদ নিয়ে কিছু কথা যেন না বললেই নয়। এবং গত বছরখানেক আগের এই সময়টাতেই তো আমাদের দেশটা প্রচন্ড রকম উত্তাল ছিল, তাই তো? প্রচন্ড রকম উত্তাল। আর এই এক দফা দাবি আসছে আসছে এই সময়টাতে। আর সেটা কোটা বিরোধী আন্দোলন থাকছে না, সেটা চলে যাচ্ছে একটা অন্যরকম আন্দোলনে, সরকার পতন আন্দোলনে। কেন এই কথাগুলো বলছি এবং আল মাহমুদ এটার সাথে সাথে কিভাবে সম্পর্কিত? 2019 সালে যখন আল মাহমুদ মারা যায়, সেই দিনটার কথা আমার এখনো মনে পড়ে, করোনার কিছু আগ দিয়ে, এর আগের বছরই তো। সো আল মাহমুদের লাশটাকে সাধারণত বুদ্ধিজীবীর লাশদের যে মর্যাদা দেওয়া হয়, এটা থেকে দেওয়া হয়নি। এবং তাতে আল মাহমুদের কিছুই যায় আসে না। আল মাহমুদ যেই পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা শুধু বাংলাদেশে না, তুমি কল্পনাও করতে পারবে না ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ান বাঙালিদের কাছে আল মাহমুদ কি ভয়ঙ্কর রকম জনপ্রিয়। তার মধ্যে যদি আমি একজনের কথাই বলি, বর্তমান দিনের মিউজিশিয়ানদের মধ্যে তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন, এত জানে এরকম কম আছে, কবির সুমন। কবির সুমন আল মাহমুদের মানে একজন বিশাল ভক্ত। শুধু কবির সুমন না, অনেক 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 ভক্ত রয়েছে আল মাহমুদের ভারতে। আল মাহমুদের লাশটাকে নিতে দেয় নাই। এবং সেই কাজটা করেছে কে? সেই কাজটা করেছে আমাদের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। কজ মানে ওরা তো আসলে ফ্যাসিজমটা এমন ভাবে চর্চা করত, এত নোংরা ভাবে চর্চা করত, কোনো কারণ ছাড়া এসেই প্রথমে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামটাকে পরিবর্তন করে করে ফেললো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, অবশ্যই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলা অনেক বড় অলিয়া উলিয়া ছিলেন, ঠিক আছে, কিন্তু যেই নামটা তো ওখানে আসলে চেঞ্জ করা, এটা তো সরকারিভাবে একটা অনেক অপচয়ের ব্যাপার। এটা করলো কেন? ক্ষোভ থেকে। নতুন কুড়ি একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা প্রকৃত অর্থে বাংলাদেশে কালচারাল সেক্টরে বাংলাদেশের বেস্ট প্রোগ্রাম। যত রিয়েলিটি শো আমরা দেখি না কেন, ক্লোজ আপ ওয়ান বলি, চ্যানেলে সেরা কণ্ঠ বলি, এগুলো বেশিরভাগই আসলে খুব আবর্জনা টাইপের রিয়েলিটি শো। কিন্তু নতুন কুড়ি ছিল একটা আসল একটা শো, যেটা বিটিভিতে হতো। এই নতুন কুড়িটা বন্ধ হয়ে গেল। তার এটা কোনো কারণ যে জিয়াউর রহমান নতুন কুড়ি স্টার্ট করেছিল এই জন্য এটা বন্ধ হয়ে যাবে? কেন? যদি জিয়াউর রহমান ভালো শাসক হন কি খারাপ শাসক হোক সেটা পরের ব্যাপার, ওই জিনিসটা তো খারাপ ছিল না যে জিনিসটা চলতেছিল। আল মাহমুদও কিন্তু এটার শিকার হয়। 2019 সালে আল মাহমুদের লাশটাকে সেভাবে মর্যাদা দিতে দেয়নি কে? দিতে দেয়নি আওয়ামী লীগ। কারণ ওই যে আল মাহমুদ, তার প্রতি হচ্ছে নানা কারণে ক্ষোভ ছিল এবং সেগুলো ছিল রাজনৈতিক কারণ। তো আমরা সেই আল মাহমুদের কবিতায় আজকে পড়ব। এবং একজন মানুষ কখনোই রাজনীতি থেকে আলাদা হতে পারে না। আমাদের এমন একটা দেশ যেখানে আমরা বলি এখানে ধর্ম এবং রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু এই দুইটাই হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ। পৃথিবীতে যত যুদ্ধ, সংঘাত, বিগ্রহ, তার মূলেই রয়েছে ইদার ধর্ম অথবা রাজনীতি। ধর্ম বা রাজনীতি ছাড়া কোনো কিছুই নয়। আজ ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে, সেটার পেছনে ধর্ম। আজ আরো নানা দিকে যত যুদ্ধের দেখবো, বাংলাদেশেই 2 দিন পর পর দেখবা ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ, ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে, বা আগে দেখা যেত ছাত্র লীগের দুই পক্ষের সংঘর্ষ। শুধু সংঘর্ষ নয়, ভালো জিনিস খারাপ জিনিস সবকিছুই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হওয়ার যে ঘোড়ার ডিমই হও, তুমি কখনোই একটা পলিটিশিয়ান একটা সমাজে যতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে তুমি তার কিছুই রাখতে পারবে না। তুমি যদি একটা পলিটিশিয়ান যতটুকু রাখতে পারে ততটুকু রাখতে পারাটা তোমার জন্য প্রায় অসম্ভব। তো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারে কে? একজন রাজনীতিবিদই রাখতে পারে। এটা তুমি আমি আসলে রাখতে পারি না। তো আল মাহমুদ জন্মেছিলেন 1936 সালে এবং তিনি জন্মেছিলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম এবং মাতার নাম এখানে দেওয়া আছে, এগুলো পরীক্ষায় আসে না, আমরা জাস্ট জানার জন্য এখানে জানতে পারি। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী এই পত্রিকাগুলোর সম্পাদক ছিলেন তিনি। পরবর্তীতে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং সেখানে ডিরেক্টর হয়েছিলেন, পরিচালক, অনেক বড় পোস্টে ছিলেন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সো তার ক্যারিয়ারটাও কিন্তু যথেষ্ট সাকসেসফুল ছিল। আর আধুনিক বাংলা কবিতায় তো উনার ভূমিকা নিয়ে বলাই বাহুল্য। আমার এই কবিতাটা পড়তে যেয়ে ট্রেনের বর্ণনা দেখি। আচ্ছা, তোমাদের কাছে একটু প্রশ্ন ছুড়ে দিই তো, এই কবিতায় এখন ট্রেনের কথা আসবে, তোমাদের কার কাছে ট্রেন জার্নি ভালো লাগে? আমি চ্যাপ্টার রিজুম করে দিয়েছি, তোমরা একটু বলো তো। তোমরা তো অন্যান্য সায়েন্সের টপিক গুলোতে অন্যান্য বিষয়, অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে কথাবার্তা হয়, এখন না হলে এই ক্লাসটাতে আমাদের একটু ধর্ম, একটু দর্শন, একটু রাজনীতি, এগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। ট্রেনের জার্নিটা কার কার অনেক ভালো লাগে? আমার অনেক ভালো লাগে জানো। এবং আমার পার্সোনালি এসির চেয়ে নন এসি মানে শোভন চেয়ার আরো ভালো লাগে। ওই যে ট্রেনের ঝিকঝিক 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 সাউন্ডটা, এটার মধ্যে আমার কোথায় যেন একটা মানে মনে হয় যে একটা ঝিম ধরে যাবার মতো এই সাউন্ডটা, এত ভালো লাগে ট্রেন জার্নি। আমি জীবনে যতবার ট্রেন জার্নি করেছি, আমার কাছে এখনো মনে হয় যে আমাকে যদি হচ্ছে র্যাঙ্কিং করতে দেওয়া হয়, তাহলে আমি সবার প্রথমে রাখবো হচ্ছে লঞ্চ জার্নি, সবচেয়ে মজার, এরপরে ট্রেন জার্নি, এরপরে প্লেন জার্নি, আর সবচেয়ে নিকৃষ্ট মানের হচ্ছে বাস জার্নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ট্রেনে ওঠা হয়নি, ওঠা হয়ে যাবে ইনশাল্লাহ, অনেকেই উঠেছো। ঠিক আছে, তো ট্রেনের কথা বলে আমি এখন চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টার স্টার্ট করার আগে আমি একটা লাইনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে শেষ ট্রেনে ঘরে ফিরবো না, তাই তো? অনুপমের একটা লাইন। এখন শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। ট্রেন, ট্রেন নিয়ে একটা ছোট্ট কাহিনী বলে আমি ক্লাসটা স্টার্ট করি, যে কাহিনীটা হচ্ছে ফ্রান্স কাফকার এবং মিলেনার। আমি কি কাহিনীটা বলবো? যদি তোমরা বলো তাহলে আমি বলবো। ফ্রান্স কাফকার সাহিত্যের কথা আমি অনেক সময় ক্লাসে বলেছি। আমাদের এই মানে আমাদের এই বলতে যে এই মানে সাহিত্য জগতে একটা মানুষ যে কত ভয়ঙ্কর ভূমিকা রাখতে পারে বা কিভাবে ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারে, তিনি ছিলেন জার্মানির ফ্রান্স কাফকা। আচ্ছা, আমি চ্যাটটা পজ করে দিচ্ছি আবার এবং আমি তোমাদেরকে কাহিনীটা বলছি। ফ্রান্স কাফকা পছন্দ করতেন মিলেনাকে, এবং সেই মিলেনাকেই তিনি লিখেছিলেন কতগুলো চিঠি, যেটা তার বিখ্যাত বই লেটার্স টু মিলেনা। দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত মিলেনা কিন্তু ছিলেন একজন বিবাহিতা নারী। মিলেনার সঙ্গে তার পরিচয় হয় যখন তিনি প্রাগে, চেক প্রজাতন্ত্র একটা দেশ তোমরা জানো, আর ফ্রান্স কাফকা ছিলেন জার্মানিতে, খুব কাছাকাছি দেশ কিন্তু এগুলো। তো তিনি তার কবিতাগুলো তো লিখেছিলেন জার্মান ভাষায়, সরি নট তার, হ্যাঁ ফ্রান্স কাফকার কবিতা লেখাগুলোতে তিনি লিখেছিলেন জার্মান ভাষায়, কবিতা বলছি না সরি, তার লেখাগুলোতে লিখেছিলেন তিনি জার্মান ভাষায়। তো তিনি ওইটা তো কাজ করতেছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তো তিনি হচ্ছেন এগুলোকে চেক ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য মিলেনারকে তার বই দিয়েছিলেন, সেভাবে মিলেনার সঙ্গে তার পরিচয়। তো লেটার্স টু মিলেনা বইয়ে তিনি একটা ক্লেম করেছিলেন যে আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো তখন তিনি সেখানে এমন ভাবে কবিতাটা লিখেন, আমি যদি বাংলায় কবিতাটার কথা বলি, লেটার্স টু মিলেনা বইয়েরই একটা কবিতা, যে যদি আমরা জানতাম মিলেনা আগামীকাল পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাহলে শেষ ট্রেনটা ধরে আমি চলে আসতাম প্রাগে। ওই দেশগুলোর মধ্যে কিন্তু ট্রেন দিয়ে কানেকশন আছে, ট্রেন দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। সমাজ বিধির সকল বন্ধন, সকল নিয়ম কানুন ভুলে শুধু একটা দিন তোমাকে নিয়ে আমরা ঘুরে বেড়াতাম, কাটাতাম, তোমাকে নিয়ে আমি ঘুরতাম সবকিছু। যদি কালকে পৃথিবীর শেষ দিন থাকতো, কারণ আর মেনে কি হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আফসোস, পৃথিবীর কালকে শেষ দিন নয়। তার মানে তোমার আর আমার এই মিলনের একমাত্র অন্তরায়, কাল পৃথিবী ধ্বংস হচ্ছে না। এইভাবে যে ফ্রান্স কাফকা ভেবেছেন, এইভাবে ভাবাটা আসলে এত সহজ কিছু নয়। এভাবে ভাবাটাই হচ্ছে অনেক অনেক কিছু। আমরা কবিতায় যাওয়ার আগে গতকাল একটা বই নিয়ে অল্প একটু পড়ছিলাম এবং এটা একটা ভালো অনুবাদ খুঁজছি, সেটা হচ্ছে মাওলানা হযরত জালালউদ্দিন রুমির মাসনাভি, এবং এটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যেই বইগুলো ধরা হয়ে থাকে মানুষের লেখা, তার মধ্যে অন্যতম একটা বই হচ্ছে এই মাসনাভি। এত এত বছর আগে লেখা, অলমোস্ট 800 বছর আগে লেখা একটা বই, বাট এখনো বইটার এক একটা লাইন
কি অর্থ ক্যারি করে, কি কথা বলে। চলো আমরা কবিতায় চলে যাচ্ছি। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। নীল বর্ণ, এই কবিতাটা একদম সহজ, এটা বোঝাতে খুব বেশি কঠিন কিছু নাই। নীলবর্ণ আলোর সংকেত বলতে মূলত বোঝানো হচ্ছে যে ট্রেনটা এখনই ছেড়ে দিল, ঠিক আছে। স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, মানে যা ঘটার ঘটে গেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা বাংলায় জিনিসটাকে যদিও লিখি হুইসেল, কিন্তু আমি যদি ইংরেজিতে, এই শব্দটার উচ্চারণ হচ্ছে হুইসেল, নট হুইসেল। আচ্ছা, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে হতাশায় যে দীর্ঘশ্বাস ফেললাম, এটার মতোই যেন হুইসেল দিয়ে ছেড়ে দিয়েছে ট্রেনটা। হুইসেল থেকে যে ট্রেন যে একটা সাউন্ড করে না, তারপর যে ছেড়ে দেয়, এটা। আর ট্রেন আর প্লেন এগুলো তো কারোর জন্য অপেক্ষা করে না। ধরো আজকালকার আধুনিক দিনের বাসে টিকিট কাটলে যেটা হয়, যেহেতু নাম্বারটা থাকে সুপারভাইজারের কাছে, সেটা কল দেয় অনেক সময় যে আপনারা কোথায়, এটা সেটা জানতে চায়। কিন্তু ট্রেনে তো নর্মালি ওটা হয় না, ঠিক আছে। ট্রেন তো নর্মালি ওটা হয় না। ট্রেন তো দেখা যায় যে তোমার ওর সময় হবে, ও হচ্ছে তখনই ছেড়ে দিবে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, মানে জানালার দিকে তাকে এইভাবে আমাকে দেখছে। এবং চলন্ত ট্রেনে তো আসলে এইভাবে ওঠাটা অনেক রিস্কি, এটা মানুষ মারা যেতে পারে চলন্ত ট্রেনে এভাবে উঠতে গেলে। যদিও ফেরিওয়ালারা ওঠে, এখন তুমি তো ফেরিওয়ালা না, তুমি তো, ও তো আর ফেরিওয়ালা না, ও তো আর এখানে হচ্ছে এইভাবে ট্রেনে উঠে তো তার অভ্যাস নাই। তো যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ, কি হইলো কাহিনীটা? জানালে উবুর হয়ে দেখছে। ট্রেনের মাঝে কেন মানুষের এরকম যেতে এত, মানে মানে ট্রেনের বিষয়টা কেমন থাকে, এখানে কেন এটা বলছে? ধরো এমন হতে পারে যে সে হচ্ছে ঢাকায় পড়াশোনা করে, ধরলাম কোন একটা কলেজে, কিংবা ধরলাম সে ঢাকায় কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে গিয়েছিল বাড়িতে, এবং তার অন্যান্য বেশ কিছু ক্লাসমেটসরাও হচ্ছে সেই একই গ্রামের বা ওই একই এলাকার। এখন একসাথে সবাই রওনা দিচ্ছে, তো তাদের সাথেই তো ওর শহরে যাওয়ার কথা ছিল। ও তো উঠতে পারে নাই, ওরা তো উঠে চলে গেছে, এবং তারা হাত নেড়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। মানে এটা অনেকটা, অনেক সময় আমাদের বাবা মায়েরা আমাদের বলে না যে আরে তোর এভাবেই সময় চলে যাবে। আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। মানে ট্রেন যাতে মিস না হয় সেই ভয়ে বলছে, আজকে রাত্রে না হয় তুই শুধু বইটা নিয়েই বসে থাকতে, কত রাতই তো এইভাবে থাকিস, তো দরকার কি, আজকে রাতে এইভাবেই কাটা। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। আমার ঘুম পেল, ও ঘুমিয়ে গেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। কি বোঝালো এটা দিয়ে? নিহত মানে কি, মানে মারা যাওয়া। নিঃস্বপ্ন মানে কি, যেখানে কোনো স্বপ্ন নেই। নিদ্রায়, এই নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম মানে ও ঘুমালো, তেমন স্বপ্ন দেখলো না, নিহত হয়ে থাকলো মানে যেমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকার মতো অবস্থা। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ওর সহযাত্রীদের কথা বলছে, যারা ওর সাথে ট্রেনে একসাথে গিয়েছে, যাবার কথা ছিল, ও তো যেতে পারে না, ট্রেন মিস করলো। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই, 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। আচ্ছা, সহযাত্রী না, মূলত এখানে বলা হচ্ছে এরা হচ্ছে ওদের ভাই বোন, ওর ভাই বোন, ওর ভাই বোনদের বিবরণ দেওয়া হচ্ছে যে ওর ভাই বোনরা কতটা সময় সচেতন। জাহানারা কোনোদিন সে ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। ওর ভাই লাইলি, ওর বোন, মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। ওর আরেকটা বোন নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি।
অখ্যাত স্টেশন বলতে মনে করো ধরো এমন একটা রেল স্টেশন যেটার কোনো খোঁজ খবর নাই, যেমন এরকম অনেক স্টেশনই তো আছে যেগুলোকে একদম অখ্যাত স্টেশন বলা যায়। ওখানে হয়তো বা দিনে দুইটা বা একটা লোকাল ট্রেন আসে, এরকম কোন একটা স্টেশন। বা ধরো একটা অখ্যাত স্টেশনের কথা যদি বলি আমি, ধরলাম কোনটার কথা বলতে পারি, কোনটার কথা বলতে পারি যে একদম অখ্যাত টাইপ একটা স্টেশন, খুব একটা মানুষ সেখানে নামে না। আমি এরকম খুব একটা স্টেশনে বাংলাদেশে আমি নামি নাই বা আমার ইয়া হয় নাই, আমি যেগুলোতে নেমেছি ওগুলো অনেক ক্রাউডেড ছিল অলওয়েজ। আমি ভারতে আমার একটা স্টেশনের কথা মনে পড়ে, চালসা রেল স্টেশন। এটা হচ্ছে তোমার ভারতের ডুয়ার্সে, পশ্চিমবঙ্গে। ওই স্টেশনটা আমার কাছে বেশ একটা অখ্যাত স্টেশন মনে হচ্ছে, কিন্তু যেই ট্রেনে আমি ভারতের একটা মানে খুবই দামি একটা ট্রেনে আমি উঠেছিলাম, একটা ভিস্তাডোম কোচে। ভিস্তাডোম কোচ হচ্ছে যেটার উপরে সাইডে সব কাঁচ আর কি, খুব সুন্দর লাগে ভিস্তাডোম কোচে চড়তে। বাংলাদেশে ভিস্তাডোম কোচ নাই। তো আহ এরকম একটা অখ্যাত স্টেশনে আমি কুয়াশায় কাঁপছি শীতে, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। তো কুয়াশাটা যে পাড়ি দিচ্ছে, এটাকে কবির কল্পনায় এটা হচ্ছে যেন সাদা পর্দার মতো। তো এটাতে দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, ঘরে তো ফিরতেই হবে, কারণ সে তো ট্রেন মিস করেছে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। তো এইভাবে যেতে যেতে আবার লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী। পরাজিতের মতো কেন? কারণ এই যে ট্রেনটা মিস করেছে, সেই অনুশোচনা বোধ থেকে নিজেকে পরাজিত বলছে। তার মুখের উপর যখন রোদ নামবে, সে সামনে দেখবে পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে, পানির দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা বলতে মূলত বোঝানো হচ্ছে গ্রামের যে বাড়িগুলো ওই টিনের, দেখা যায় যে ধরো দেখবা যে প্রথমে চারটা চালের একটা ইয়ে, তার উপরে আরো চারটা চাল, এই দুইটা মিলায় বলা হয় এটাকে আটচালা। দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। কেন এটার কথা বলছে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে? কারণ সে যে এই যে এতগুলো পথ পাড়ি দিয়ে কুয়াশা দিয়ে আসলো, শিশির জমলো, আবার রোদ উঠতে দেখলো, সবকিছু এত দৃশ্য দেখার পরে আবার ওর ঘড়িটা দেখলাম, এদের ভয় তো কেমন লাগছে, সবাইকে আবার যেয়ে বলবো যে আমি ট্রেনটা মিস করেছি। কলার ছোট বাগান, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। মানে কলার পাতা যে কাঁপে, না না করে কাঁপছে বলতে কলার পাতা যে কাঁপে এই বিষয়টাকেই বলছে না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, এটার মানে কি? এটা হচ্ছে সূরা আর রহমানের একটা আয়াত, যার অর্থ হচ্ছে অতঃপর তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। বাসি বাসন বলতে যেটাকে এঁটো বাসন বলা হয়, বা ধরলাম যেই বাসনগুলোকে অলরেডি ব্যবহার করা হয়েছে গত রাতে, মানে যেগুলো ময়লা আর কি, ধোয়া হচ্ছে কলপারে। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। আমার মনে পড়ে আমি তো এমন ঘর ছেড়ে 6 বছর ছিলাম ক্যাডেট কলেজে। সো ওই সময়টাতেও যখন আমি ঘরে আসতাম এবং বাসা থেকে চলে যেতাম, ওইরকম একটা ব্যাপার মনে হতো আমার প্যারেন্টস এর কাছেও। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই, মা বলছেন। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তন বলতে কি বোঝায়? প্রত্যাবর্তন বলতে বোঝায় ফিরে আসা। প্রত্যাবর্তন বলতে বোঝায় ফিরে আসা। তো ওর এই প্রত্যাবর্তনের লজ্জা কেন? কারণ ও তো ট্রেনটা মিস করে ফিরে এসেছে, তো এটাকে একটু ব্যর্থতাই বলা যায়। এটার জন্যই বলছে ওর মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে এই যে ফিরে আসার লজ্জা, এই লজ্জাটাকেও একদম দূর করে দিবে। এটা কি বলছে? ঘষে ঘষে লজ্জাটাকে তুলে ফেলবো। তো একটু শব্দার্থ টিকার দিকে একটু যাই। সেটা হলো উৎকণ্ঠিত মানে কি অনেক ব্যাকুল হয়ে থাকার, উবুর মানে উপুর হয়ে থাকা। ঠিক আছে? আর এখানে বোঝানোর মতো কিছু নাই, আমি এগুলো সবই পড়িয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আল মাহমুদের সবচেয়ে বিখ্যাত বই, যেটা সোনালী কাবিন এই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানলা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারার হতাশায়
কবির মনে পড়লো বাবা মায়ের কথাগুলো, নিজের ভাই বোনদের সতর্ক সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। এটার মানে কি, এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি? এটার মানে হচ্ছে যে গ্রামের মাঝে তো অনেক গাছপালা, প্রকৃতিটা অনেক জীবন্ত সেখানে। আর শহরে তো শুধু ইট পাথর কংক্রিটের বাড়িঘর। তো সেই প্রকৃতি বা গ্রামের মায়ের যে ভালোবাসা, সেটা অনেক বেশি জীবন্ত শহুরে এই যান্ত্রিক জীবনের তুলনায়। এই ছিল আমাদের কবিতা। কবিতাটা তোমাদের কেমন লেগেছে আগে সেটা বলো, এবং কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এরপরে আমি তোমাদের এইচডব্লিউ তে যাব, এবং এইচডব্লিউ তে যাওয়ার পরে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, আগে তোমরা এইচডব্লিউ যাবে এবং কিছু প্রশ্নোত্তরও দিব তোমাদেরকে। আমাকে একটু বলো কেমন লাগলো কবিতাটা। হুম? কেমন লেগেছে? আচ্ছা, আচ্ছা, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তো ছোট্ট ক্লাস এটা, ছোট্ট ক্লাস। নামাজের আমরা ক্লাসই শেষ করে দিব এখন, নামাজের ব্রেক আলাদা করে আর লাগবে না। চাইলে নামাজের ব্রেকটা দেওয়া যায় যদিও। আমি আজকে ক্লাসের স্কেডিউলটা একটু দেখি, দাঁড়াও। ঠিক আছে, আমরা তো একটু নামাজের বিরতি দেই, হ্যাঁ। তারপরে আমরা বাকিটা পড়বো।
দিয়ে দিই। সো নামাজের বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম। আমরা এবারে জাস্ট এইচডব্লিউটা একটু দেখি ফার্স্টে। সো আমাদের এইচডব্লিউ থাকছে এটা। তোমরা আসলে যতই মানে ক্লাসে আমি পড়ায় উল্টায় ফেলি না কেন এবং তোমরা অনেক ভালো বুঝো না কেন, যদি আলটিমেটলি এইচডব্লিউটা না করো তাহলে কখনোই তোমার পড়াটা পরিপূর্ণ হয় না। এখনকার দিনে আসলে মানে ইন্টারনেটটা খুললেই ঘরে বসে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা, এই সেই। আবার এটার আবার একটা নামও দিয়েছে মানুষ, তাবিজ বিক্রি করা এবং আরো নানা রকম কিছু। কিন্তু কিভাবে বুঝবা যে মানুষ টাকা উপার্জন করাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু আগে যেমন মানুষ একটা গুরুত্ব দিত জ্ঞান অর্জনের প্রতি। আমি চেয়ারটা একটু অফ রাখছি, হ্যাঁ আমি প্রশ্ন নিব। এখন হচ্ছে সেই জ্ঞান অর্জনের গুরুত্বটা পুরোপুরি চলে গেছে টাকা উপার্জনের দিকে। টাকা উপার্জনকে আমি খারাপ বলছি না, টাকা উপার্জনটা প্রয়োজনীয় বিষয়, কিন্তু এতটা আবার টাকা কেন্দ্রিক হয়ে গেল সমস্যা। তো কিভাবে বুঝবা যে কোন গুরু বা যে শেখাচ্ছে কে ভুয়া আর কে হচ্ছে আসল? এটা বোঝার প্রধান উপায় হচ্ছে যে তোমাকে কোনো না কোনো কিছু অনুশীলন দিচ্ছে বা প্র্যাকটিক্যালি সেটাকে প্র্যাকটিস করাচ্ছে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে আসলে যতই তুমি থিওরি শেখো না কেন এটা কোনো কাজে দিবে না। ধরো তুমি ক্লাসে মনোযোগ দিয়েছো 70%, কিন্তু তুমি বা ক্লাসটা করেছো 70%, কিন্তু তুমি এইচডব্লিউটা খুব মনোযোগ দিয়ে করেছো, প্র্যাকটিস বুকটা পড়েছো যেটা অ্যাপে আছে, এবং অ্যাপে যে এক্সামের ফিচার রয়েছে সেখানে তুমি এক্সাম দিয়েছো। আর অন্য একজন যে ক্লাসে 100% মনোযোগ দিয়েছে কিন্তু সে এইচডব্লিউ, প্র্যাকটিস বুক, অ্যাপে যে এক্সাম দেয় এগুলো কিচ্ছু করে নাই। আকাশ পাতাল পার্থক্য হবে দুইজনের মধ্যে। ক্লাসে তুমি যতই মনোযোগ দেওয়ার যতই ক্লাস করো না কেন, যদি তুমি এইচডব্লিউ না করো তাহলে তুমি নিজে নিজে করে শিখছো না। যদি তুমি প্র্যাকটিস বুক না পড়ো তাহলে তুমি আসলে এটা রিক্যাপ করতে পারছো না। তৃতীয়ত তুমি যদি এক্সামটা না দাও তাহলে এগুলো তোমার লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি থেকে তোমার লং টার্ম মেমোরিতে যাচ্ছে না। তো এই জন্য আমি বলি যে শিখো অ্যাপটা তো অনেক বেশি সমৃদ্ধ, বাংলাদেশে এত সমৃদ্ধ কিন্তু আর কোনো অ্যাপ নাই বা কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম নাই। বাংলাটা তোমরা পড়ার জন্য তো আমি জানি যে তোমাদের সাথে এমনিতেই সময় কম, অন্যান্য বিষয় নিয়ে তোমরা ব্যস্ত। তো বাংলার জন্য আলাদা করে তোমাদের রুটিন করা বা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। ক্লাসে আমি বা হিরণময় বাউলিয়া ভাই যা পড়াচ্ছি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এইচডব্লিউ যা দিচ্ছি সেই এইচডব্লিউটা ছবি তুলে গ্রুপে পোস্ট করো। অ্যাপে যে এক্সাম আছে সেই এক্সামটা একটু সাথে সাথে দিয়ে দাও, দ্যাটস ইট। আর প্র্যাকটিস বুকটাতে একটু চোখ বুলাবা, তাতেই কাজ চলে যাবে। মানে নিয়মিত একদম রুটিন ধরে ধরে প্রতিদিন বাংলা পড়তে হবে এটার প্রয়োজন নাই, শুধু যেদিন ক্লাস হবে ওই দিন একটু এইটা একটু ফলো করো তাহলেই হবে। সো এটা থাকছে আমাদের এইচডব্লিউ। তোমরা এটা ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করবা উত্তর করার পরে। এখানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা উত্তরটা পরে দেখবা, উত্তরটা তোমরা দেখে দেখে লিখবা না। সময় নিবা কতক্ষণ? 19 মিনিট। একটা সৃজনশীল লিখতে আমরা 19 মিনিটের বেশি সময় নেব না। এবারে তোমাদেরকে আমি অবজেক্টিভ দিব কয়েকটা। সো তোমরা এই অবজেক্টিভ গুলো অ্যান্সার করবা কিভাবে? তোমরা অবজেক্টিভ গুলো অ্যান্সার করবা হচ্ছে, ধরো একের অ্যান্সার যদি হয় বি তাহলে ফার্স্টে 1 লিখবা, তারপরে বি লিখবা। এভাবে তোমরা অ্যান্সার করবা। সো এই যে আমি চ্যাটটা রিজুম করে দিয়েছি, অ্যান্সার করো তোমরা। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, কারণ সরাসরি কবিতার লাইন থেকে এই প্রশ্নটা এসেছে। অনেকেই বলছে সি, অনেকেই বলছে এ। সোনার তরী কবিতার সাথে এটার কোথায় অর্থ আছে? না, এখানে কোনো রূপক অর্থ নাই। আচ্ছা, এটার অ্যান্সার সি হবে না, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ। কারণ সরাসরি এটা লাইন আছে যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে তিনি হচ্ছেন ঘরে ফিরবেন। 2 নম্বরটা অ্যান্সার করো। প্রত্যাবর্তনের লজ্জা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, এ বি সি ডি সবাই সবগুলোই অ্যান্সার দিচ্ছ, এ কেমন বিষয়? প্রত্যাবর্তনের লজ্জা বলতে তিনি কি বুঝিয়েছেন? আগে আমরা একে একে ভুল উত্তরগুলোর দিকে একটু তাকাই। উন্মূলন এরকম কোনো কিছু না, এটা প্রকৃতির কাছে থাকার আনন্দ এরকম কোনো কিছু না, নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য এমন কোনো কিছু না। এই অ্যান্সারটা নির্ণয় করা সবচেয়ে সহজ হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে, অর্থাৎ ভুল উত্তরগুলো নির্ণয় করতে করতে। যেমন নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য এই রিলেটেড কিছুই বলে নাই, সো এটা বাদ। প্রকৃতির কাছে থাকার আনন্দ এরকম কোনো কথাই আসে নাই, বাদ। উন্মূলিত, উন্মূলিত শব্দটার অর্থ আমি নিজেও জানি না। উন্মিলিত হতে পারে মানে খোলা এরকম, এগুলা না। তো আমি একটা
অর্থ একটাই দেখতে পাচ্ছি এখানে, যেটা উত্তর হতে পারে, সেটা হচ্ছে শেকড়ে ফেরার অভিব্যক্তি। এবারে আমরা 3 নম্বরটা অ্যান্সার করি। আশিকা বলেছো ফেসবুক নাই, এইচডব্লিউ কিভাবে করবে? আশিকা, একটা ফেসবুক আইডি একটু খুলে নিও, যেটাতে অন্য কাউকে অ্যাড করার প্রয়োজন নাই, শুধু শিখর গ্রুপে অ্যাড থেকো। বা যদি তোমার আব্বু বা আম্মুর আইডি থেকে থাকে, সেটা দিয়েও তুমি চাইলে শিখর গ্রুপে অ্যাড হতে পারো। খালি ছবিটা তুলে তুমি বলবা যেটা আপলোড দিয়ে দিতে থাকে, বা তুমি নিজে আপলোড দিয়ে দিবা। তো ওইখানে যেটা হয় যে তাহলে কোনো ফিডব্যাক থাকলে দিতে পারি আমরা, যে তোমার এটা এরকম করা উচিত, এরকম করা উচিত। আর কিন্তু শুধু আমি নাই, একটা ডেডিকেটেড বাংলা টিম আছে যারা এটা কাজ করে। তো তোমাদের জন্যই তো এই গ্রুপটা, তোমাদের যে কোনো জিজ্ঞাসাকে ওখানে আসলে যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্য, অবশ্যই যেগুলো প্রাসঙ্গিক এবং আমাদের বাংলা অধ্যায় সম্পর্কিত প্রশ্ন। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে, যার বুক ফেটেই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে। এখানে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার কোন ভাবের প্রতিফলন ফুটেছে? আমরা দেখি এখানে অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য, সৌন্দর্য নিয়ে এখানে কোনো কথাবার্তাই বলে নাই। আচ্ছা, অস্তিত্বের শেকড়ের টান অনুভব, হ্যাঁ এটা এখানে করেছে। প্রকৃতির সাথে জীবনের ঘনিষ্ঠতা, এটাও এখানে করেছে। তাহলে এখানে প্রথমটা কাটা চলে যাচ্ছে, তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 2 এবং 3। এটাই হচ্ছে এটার উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করতে পারো। আর হোমওয়ার্ক পোস্ট করবে তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা, সেটা যদি অ্যাড থেকে না থাকো, তোমার এইচএসসি নাম্বার, এইচএসসি ইয়ার আর কোয়ার্টার নাম্বার লিখে তুমি ফেসবুকে সার্চ করলেই গ্রুপটা পেয়ে যাবে। আর কবিতার মূল ভাবটা হলো, আটচালা হচ্ছে ঘর আর কি, যেই টিনের ঘরগুলো আমরা গ্রামে দেখি ওগুলোকে বলা হয় আটচালা। এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? সব কবিতা থেকে তো আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নাই। তো এটা থেকে আসলে ভাবলে অনেক রকম শিক্ষা দাঁড় করানো যায়, কিন্তু এটা থেকে আসলে তেমন আমি শিক্ষার মতো কিছু পাই না। আর সব কবিতা থেকে আমাদের প্রয়োজনও নেই শিক্ষা গ্রহণ করার। এই কবিতার ভাবার্থ যদি একদম ছোট করে বলি, সেটা হলো যে মায়ের কাছে ফিরে যাওয়া বা মায়ের কাছে, পরিবারের কাছে থাকার যে প্রাণবন্ততা, সেটা অন্যরকম। তো একটা ছেলে যে হচ্ছে, মানে কবি নিজেই যদি বলি, সে ট্রেনটা মিস করে ফেলেছে, সেই শেষ ট্রেনটা মিস করে ফেলার পরেও যখন সে ঘরে ফিরে যায়, সেই প্রত্যাবর্তনের লজ্জা ধুয়ে মুছে যায় যখন তার মাকে সে জড়িয়ে ধরে পরম ভালোবাসায়। এই তো। আচ্ছা, একজন কি একটা প্রশ্ন করছে, ভাইয়া জাহানারা, ফরহাদ, নাহার যদি কবির ভাই বোন হয়, তবে কিভাবে তারা কবিকে না ডেকে নিয়ে স্টেশনে চলে গিয়েছিল? একটু ডাকেও না, ডাকলে হয়তো তিনি উঠে যেতেন। না, তারা কেউ কবিকে ডাকে বা ডাকে না, বিষয়টা এটা না। কবি হচ্ছে তাদের সঙ্গে যাচ্ছে, বিষয়টা তাও না। কবি যাচ্ছেন তার মতো করে, এবং উনি বর্ণনা করছেন উনার ভাই বোনরা অনেক পাংচুয়াল, মানে অনেক সময় মতো সবকিছু করে। তো তার ভাই বোনরা তো তার ঘরে, তার ভাই বোনরা তো স্টেশনে তার সাথে যাচ্ছে না। গ্রুপে জয়েন করবা, গ্রুপে রিকোয়েস্ট দিলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্র্যাকটিস বুকটার এই কবিতার মাঝে কি অনেকে নিজেকে দেখতে পেয়েছো? আমাকে একটু বলো তো, যাদেরকে এরকম বাবা মা অনেক কিছু বলে, এরপরেও দেখা যায় সময়ের কাজ সময় করতে পারো না, মাঝে মধ্যেই ফেলে রাখো। তানিয়া জিজ্ঞেস করেছে আমি শ্রীমঙ্গলে এসেছি কিনা। আমি শ্রীমঙ্গলে অনেকবার এসেছি জীবনে। অখ্যাত মানে যাকে কেউ চিনে না। আচ্ছা, এই যে অনেকে বলছে আমি 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 আমি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি আজকে ক্লাসটা শেষ করে দিতে পারি? কারণ মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে এবং আমাদের ক্লাসও শেষ, অলমোস্ট আমাদের ক্লাস শেষ। আমি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আল মাহমুদের এই কবিতা। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে, হেথায় খুঁজি। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছছে। আল মাহমুদ। আল মাহমুদকে নিয়ে আমার খুব প্রিয় একজন মানুষ, আমি সে খুব সুন্দর লেখালেখি করেন। তিনি এটাই বলেছিলেন 2019-এ, যখন আওয়ামী সরকার তাকে একজন বুদ্ধিজীবীর সম্মাননা দেয় নাই, যে জান্নাতের অনেক উঁচু মাকামে মর্যাদা পাবে আল মাহমুদ, ওই ফ্যাসিস্ট সরকার শহীদ মিনারে তার লাশ রাখতে দিল কি দিল না সেটি দেখার সময় নেই সকল বাঙালির, যারা ভালোবাসে আল মাহমুদকে এবং তার কবিতাকে। ভালো ভালো থাকি আমরা সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো এই কবিতাটার এইচডব্লিউ জমা দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।